তবে আমি কিন্তু আসলে বিএনপি কে মনে করি যে বিএনপি এই ফোর্সটার লিডিং একটা জায়গায়, জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে করি না, এটা নিয়ে আমি পরে আসছি। কামাল ভাই কি বলতেছে? কামাল ভাই আপনি যদি একটু 2-3 মিনিটের মধ্যে একটু বলেন। না দেখেন, এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না, দেখেন আমি একটু বলি। দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে, একটা ফ্যাসিজম, একটা টিরানি, একটা অটোক্রেসি, একটা টোটালিটারিয়ান নিজম। দেখেন এটা প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোটেশন আছে। ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইটস পপুলেশন, এটা হচ্ছে ফ্যাসিজম। জনগণের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের উপরে জনগণের সার্বভৌমত্ব নয়। এই যদি ডেফিনিশন হয় তাইলে ফ্যাসিজম শুধু হাসিনা ফ্যাসিস্ট এইটা বলে এই সেন্টেন্সটা শেষ করে ঠিক হবে না। আচ্ছা, এখন দেখেন কথাটা হচ্ছে যে মানে এই এই যে মানে রাজনীতিটা চলছে না। আপনারা বলতেছেন যে বিএনপি দখল করছে, জামাত দখলে, কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না, কেউ তো মানে এই যে মানে এটা কি বলে যে দখলবাজি না, এই যে মানে তদবির তো বেশি করতেছে সমন্বয়করা। আপনারা এই জিনিসটা কেন আপনারা তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন, সমন্বয়করা তদবির করতেছে বেশি? এটা আমার কাছে অনেক খবর আছে, আমি সাংবাদিক যেহেতু। সুতরাং এই যে এইভাবে কিন্তু মানে একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর একটাকে মানে সাইডলাইনে নিয়ে যাওয়া এটা ঠিক না। আপনাকে টোটালি দেখতে হবে। কারণ আমি আপনার সাথে একমত, সমন্বয়করা তদবির করতেছেন। আপনারা কি এইটা অথেন্টিক কোন রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায়, আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায়, টেলিভিশনের কেন হচ্ছে না? মানে যে কারণে এটা হবে না, এটা সেলফ সেন্সরশিপ চলতেছে, এটা চলবে না, এটা হবে না। হাসিনার আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেয়েছি। হাসিনার আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতাম। এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেটলি পোড়ায় দেওয়া হয়েছে। হাসিনার আমলে পোড়াইছে, বাড়িঘর পোড়াইছে, ঘোষণা দিয়ে পোড়াইছে। কিন্তু ঘটনা হইতেছে যে ঘোষণা দিয়ে পোড়াইছে, খুব না পোড়াইছে। হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাসিনার লুটপাট এগুলি সীমাহীন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেটা চলতেছে, হ্যাঁ, এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম, হ্যাঁ, এই যে চলতেছে সারা দেশে আর কি, এটা তো ভয়াবহ। হ্যাঁ, এটা খুবই ভয়াবহ। যাই হোক, এখন সেটা না, কথাটা হচ্ছে দেখেন ইলেকশন কবে হবে ইট লিটল ম্যাটার্স। সোসাইটিটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, দ্যাট ম্যাটার্স। আপনি ইলেকশন দিয়ে কি করবেন? আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, উনি চাচ্ছেন যে, প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি, উনি মনে করতেছেন যে ছাত্ররাই সব করতে পারে, মনে করতেছেন। সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করবেন। যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট ম্যানিপুলেশন করতে হবে। হাসিনার আমার বুথ ক্যাপচারিং হয় নাই, রাতের ভোট দিনে হয়েছে, তারপরে জাল ভোট হয়েছে, এই হয়েছে। আচ্ছা শুনেন না, কিন্তু কামাল ভাই, ইউনূস সাহেবের কি লাভ ছাত্রদেরকে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসলে? আরে শুনেন, এক একজনের সাইকি এক এক রকম। এইটা মানে উনি মানে তারুণ্যের জয়গান গান, ওনার বক্তৃতাগুলি আপনি ফলো করেন না, উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে যে পোটেনশিয়াল সেকশন অফ দি সোসাইটি। উনি মনেই করেন, এটা থিওরিটিক্যালি মনে করেন না। প্লাস হচ্ছে না, এটা মনে করেন না তো। উনার উপদেষ্টা 22 জনের মধ্যে 3 জন ছাত্র থেকে ঢুকছে, বাকি 19 জনের গড় বয়স কত আপনি দেখেন, কোথায় আপনি তরুণ? না শুনে এই যে আপনার কথা বলেন না, এইটা তো অ্যাডভাইজারি কাউন্সিলটাকে তো অ্যাকসেপ্টেবল করতে হবে ন্যাশনের কাছে। আপনি সব ছাত্র নিয়ে নিলে তো এটা অ্যাকসেপ্টেবল হবে না। ছাত্র না, তরুণ নিবেন। তরুণ তো নিচে 3 জন, তারা তো ফ্রন্ট লাইন থেকে পাহারা দিছে, সেজন্য তাদের নিছে। বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে, সেই এই 3 জন তো তারে নিয়োগ দিছে। 19 জন, বাকি 19 জনের ঘটনা কি? না এটা আপনাকে তো মানে এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে। সেই অ্যাডভাইজারি দেখেন, আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনূস সাহেব নিজের লোক বেশি নিছেন, তাই না? গ্রামীণ ব্যাংকের লোক, চিটাগাংয়ের লোক, এগুলি নিছে। হ্যাঁ, তরুণ নেয় নাই, কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছেন। 3 জন তরুণকে নিয়ে ওনার যে তারুণ্যের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস, সেইটা উনি ইয়ে করলেন, মানে ম্যাটেরিয়ালাইজ করলেন। আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজনগুলি গ্রামীণ ব্যাংক বলেন, তাদেরকেও অ্যাকোমোডেট করলেন। তার মানে উনি ওনার সে সাইকি, ওনার সাইকির রিফ্লেকশন হচ্ছে এই অ্যাডভাইজারি কাউন্সিল। হ্যাঁ, এইটা আমরা বুঝে গেছি। এখন কথাটা হচ্ছে সেটা না। এখন আমি যেটা বলতেছিলাম, যদি ম্যানিপুলেট করে মানে এই ইলেকশন, মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইউনূস সাহেব, যে হাসিনা এটা করছে, এই গভর্নমেন্ট এটা করছে। ফলে যদি করে আর কি, আমি বলতেছি এটা ফর আর্গুমেন্ট সেক। আচ্ছা, আপনার এই আশঙ্কা হইতেছে যে উনি করতে পারবে, মানে আসল কথা হচ্ছে এটা যে উনি আপনি কি বলতেছেন? ছাত্ররা, আমি বলতেছি ছাত্ররা যে এখন ডমিনেট করতেছে সোসাইটিকে, এটা কি আপনি অস্বীকার করেন? করবেই, ছাত্ররা যে ডমিনেট করছে, যে ক্ষমতা থাকে সেই ডমিনেট করে।
আচ্ছা, তাহলে ছাত্ররা যেহেতু এখন দৃশ্যমান, ছাত্ররা ডমিনেট করতেছে, হ্যাঁ, এই রাজুতে আয়, তো এই উত্তরে যাচ্ছি, তো এই যাচ্ছি, সেই তারা করতেছে। এখন তারা যেহেতু দল গঠন করতেছে, দে উইল ফাইট আপ টু দেয়ার লাস্ট টু উইন ওভার দি ইলেকশন, তারা চেষ্টা করবে, অথবা বিএনপির সাথে একটা জোটে ঢুকতে বড় জোর। সেইটা, হ্যাঁ, সেইটা যদি একটা, ওটাকে কি বলে, যে বিএনপির সাথে এক কথা ধরনের কওয়া যদি, হয়তো শুরু করছে। হ্যাঁ, না, যদি এরকম হয়, আচ্ছা ঠিক আছে, বিএনপি তো এখন মানে ক্ষমতা নিতে হবে, বিএনপি যদি বলে আচ্ছা ঠিক আছে তোমরা 50টা সিট নিয়ে যাও, ঝামেলা করো না, 50? হ্যাঁ, বলতেছি আর কি, 50-এর নিচে রাজি হবে না। আপনি কি 10টা বলেন? 10টা 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 এরা রাজি হবে, আপনি প্রশ্নই উঠে না। বিএনপি বড় জোর আমরা আসলে আমি জানি না আপনি আসলে ছাত্রদের ক্ষমতাটাকে অনেক বেশি বড় করে দেখতেছেন না 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 Because না 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 আপনি শুনেন, শুনেন, জি। না 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 না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন সমন্বয়ক জিতে আসুক, আপনি ভুলে গেলেন কেন? আমি এটা তো আমি বললামই, কথাটা সেইটা না। দেখেন, মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হলে কিন্তু, বা মানে করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের দরকার হয় না, হাজার হাজার লোকের দরকার হয় না। হ্যাঁ, সাম থাউজেন্ড পিপল ক্যান ক্রিয়েট এ গ্রেট ক্যাভাস, তাই না? সুতরাং মানে আগামী ইলেকশনে ছাত্ররা দে উইল ফাইট আপ টু দ্য লাস্ট টু উইন ওভার দি ইলেকশন, এটা তারা চেষ্টা করবে, এবং সেখানে গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এটা আমি বুঝতেছি, গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এবং ক্লাসটা কিন্তু মানে ট্রায়াঙ্গুলার হবে আর কি, আমার মনে হচ্ছে। কামাল ভাই, আমি শুধু হ্যাঁ, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে, সেটার মধ্যে আমরা দেখতেছি প্রথম পদ ছাড়া বাকি 3 পদে কে আসবে সেইটাই তারা এখনো ঠিক করতে পারতেছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওদেরকে প্যাট্রোনাইজ করতেছি এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই। মানে আমি আবার আসবো আপনার কাছে, মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট, আমার কাছে ইউনূস সাহেবরে অনেক বেশি বিএনপির প্রতি, জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিল্টেড মনে হচ্ছে। এটা দুদু ভাই কইতে পারবে। দুদু ভাই, আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম আপনি আসলে বলার একটু সময় পান নাই, সেই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনূস, অনেকে বলতেছেন যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে, যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না। আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন কিনা, মানে পাবলিকলি আসলে আপনারা বলতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি খুব আধুনিক একটা মানুষ। ওনার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, লেখাপড়া, এটা আমার কাছে এই যে 111-এর পরে তিনি SMS এর মাধ্যমে তিনি যে একটা পার্টি করতে চাইছিলেন, তো SMS এর মধ্যে দিয়ে তিনি মানুষের মতামত নিবেন এগুলো দিকে আগ্রহ ছিলেন। পরে এই 27 দিনের মাথায় তিনি এই পার্টি আর করেননি। তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো, যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো পূরণের জন্য তাদেরকে একটা দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে। অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনিও সেটাকে আরো বেশি গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন। এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার যে ক্ষমতা অধিষ্ঠিত এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা, এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায় না, আন্দোলন চাইছে, বিপ্লব চাইছে, মুক্তিযুদ্ধ চাইছে, কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে, ইন্টারমিডিয়েট অথবা হাই স্কুলের ছাত্ররা, কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হাই স্কুলের ছেলে শহীদ হয়েছে, এমনকি শিশুরাও প্রায় 100-এর অধিক তারা শহীদ হয়েছে। সেই জন্য শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায়, আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেটা সমর্থনও দিয়েছে। আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে। এই বিষয়টি সকল রাজনৈতিক দল মনে করে যে সবার সরকার হচ্ছে এই সরকার, কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন, নতুন করে দল গঠন করছে, তখন বিতর্কগুলো তৈরি হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে। আপনি কি এইটার একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকে বলতেছেন যে না, তারা আসলে দল নিরপেক্ষ সরকার না, তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা স্বৈরাচারকে, 15 বছর ধরে চাইপা থাকা স্বৈরাচারকে সরাইতে পারছে, যেই সরাইতে বিএনপি পারে নাই, জামাত পারে নাই, ওরা পারছে, সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন। এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার, সেটিকে অন্যায় হবে কিনা? আমি আরেকটু যোগ করে রাখি, আমি কিন্তু মনে করি এদের সরকারে থাকা উচিত না, এদের রাজনীতি খুবই করা উচিত। আমি এই মুহূর্তে মনে করি যে পারলে এখন নির্বাচন দিয়ে তাদের রাজনীতি করা উচিত, তাদের আসলে সরকার করা উচিত না। আমিও তাদের থেকে একটা দল প্রত্যাশা করি দুদু ভাই, সরকার প্রত্যাশা করি।
এটা নিশ্চয়ই আপনি মনে করতে পারেন, এবং আপনার সঙ্গে আমি দ্বিমতও করছি না। আজকের সময় আর 6 মিনিট আছে, এই জন্য এটা না আমরা একটু সময় বাড়ায় নিব দুদু ভাই, আপনি বলেন, আমরা একটু আজকে না না আর আর সময় থাকলে এটা সাধারণত জি। আমি ব্যাখ্যা করে বোঝাতে পারতাম। তারা দল করবে না, এটা ঠিক না। হুম। যে কেউ দল করার অধিকার আছে, দল করবে। এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না, এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ আহ, যে জাসদ গঠন করেছিল। রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে, লক্ষ্য সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করা ঠিক হবে না। গণতান্ত্রিক বোধ থেকে এটা আপনাকে সমর্থন করতে হবে। তারা কতটা কামিয়াব হবে বা কতটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে। কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে, যে অবস্থায় করতে চাচ্ছে, আর আপনি বললেন না, এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাতার মতো ছিল, তার নিচে প্রায় 28টা 29টা ছাত্র সংগঠন ছিল। এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে, এর থেকে প্রায় 28টা সংগঠন বেরিয়ে গেছে। এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার কাছে মনে হয়েছে। আমি ছাত্র রাজনীতি করতাম এক সময়, উনি যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন, তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু বৈষম্য বিরোধী মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন তারা হচ্ছে মূল ফ্যাক্টর। এবং এই সমন্বয়ক অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির। ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া মতো হয়েছিল, যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে ছায়া থেকে রূপ ধারণ করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো করতেই পারে, এবং বৈষম্য বিরোধী একটা ছাত্র সংগঠন হতেও পারে, তারা আবার একটা রাজনৈতিক দলও গঠন করতে পারে। আমার কাছে মনে হয়েছে তারা রাজনৈতিক দল গঠন করলে, নির্বাচনে তারা জয়লাভ করলে, তারা তো নিজেরাই সরকার গঠন করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা পক্ষকে সমর্থন দিবে, উৎসাহিত করবে। তাহলে ওনার উচিত ছিল যে বিএনপি সম্বন্ধে মন্তব্য করা, বিএনপির প্রতিনিধি নিয়ে গিয়ে নিউ ইয়র্কে যাওয়া, বা ওই শুধু মাস্টার মাইন্ডকে নিয়ে যাবে 1 মাসের দুইটা মধ্যে প্রশ্ন ঘটনা। দুইটা আমি প্রশ্ন আমি দুদু। আমি আমি আচ্ছা দুদু আমি আপনি একটু আমি একটা বলি শেষ করেন। এই কথাটা। তো 1 মাসের মধ্যে যদি সরকার পতন হয়, তাহলে 6 মাস কেন লাগবে বাজার নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে? 6 মাস কেন লাগবে বাংলাদেশকে গণতন্ত্রের কারণ উত্তরণের জন্য? বিএনপির লোকজন চাঁদা তুলতেছে, সেই জন্য পারতেছে না। এবং বিএনপি স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে যদি পুলিশ তাদের না ধরে, সেনাবাহিনী না ধরে, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনী এবং পুলিশই বিএনপির নামে এই চাঁদা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো নেটওয়ার্ক খুব ভালো, মানে গ্রামীণ ব্যাংক, তো গ্রামীণ ব্যাংকের লোক এই চাঁদাবাজি করছে। এবং অন্যান্য দলকে তিনি যা সাপোর্ট করছে তারা এই চাঁদাবাজি করছে। কারণ আমরা স্পষ্ট করে বলে দিছি যে না যারা আপনারা বলছেন না না কিন্তু না 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 তৃণমূল থেকে আমরা যাদেরকে আমি দেখতে পাচ্ছি, যারা এখন না না হর্তাকর্তা বিধাতা হয়ে বসে আছেন, তারা আসলে বিএনপি করেন। না না এটা আমাকে বলতে না দিলে আমি না তো প্লিজ বলেন বাধা বলেন করে বলেন দুদু ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল, সেজন্য আমি একটু এই জন্য আমি অনেক অনেক টেলিভিশন ছেড়ে দিচ্ছি যে না আমার দুদু ভাই একটা আপনি শেষ বিতর্ক করেন, আছে। দুদু ভাই আপনি শেষ করেন প্লিজ, সরি। সেটা হচ্ছে এই, আপনি দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন, পত্রিকা দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছেন। ওয়াই? ডিজিডিএফআই, এনএসআই, এসবি, এদের যে নেটওয়ার্ক, সরকারি যে নেটওয়ার্ক, তার মানে এই কথাটা বলার জন্য, এই এই পরিস্থিতি তৈরি করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে। যেমন আপনি মিস্টার খালিদ, বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে, যেটা কামাল ভাই বললেন, বড় বড় প্রতিষ্ঠান দখল হয়েছে, কিন্তু আপনি একবারের জন্য তাদের নামও উচ্চারণ করেন, তাদের কথা বলেননি। ওই যে আপনি শুরুর আগে একটু কথা বললেন না, আগে আপনি হচ্ছে অন্যদের টাকা খাইছেন, এখন হচ্ছে অনেকে বলছে আপনি আওয়ামী লীগের মানে যে তহবিল পাচারে সেগুলো খাচ্ছে। এই জিনিসগুলো বলা বলির ব্যাপার না, পরস্পরের বিরুদ্ধে কাকে কে ছোট করবে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে আসল ঘটনাকে আড়াল করার জন্য ছোট ঘটনাকে সামনে এনে, এবং সেই ছোট ঘটনা তৈরি করা ঘটনা। আমি যদি মনে করি সবচেয়ে খারাপ সময়টা তো বিএনপির এখন, আপনার বক্তব্য অনুযায়ী বা অন্যদের বক্তব্য অনুযায়ী, এখনই তো, কালকে ইলেকশন দিলে তো বিএনপি সব পরাজিত হবে, জিতবে তো মানে বিএনপির বিপক্ষে শক্তি, সেই ইলেকশনেরও দেওয়ার কিন্তু তারা উদ্যোগ নেয়। না আমি এটা মনে করি না, এটা কামাল ভাই হয়তো মনে করেন, আমি মনে করি আমি আমি মনে করি হচ্ছে আমার মনে করাটা আমি বলে দেই দুদু ভাই, আমি মনে করি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি এই মুহূর্তে নির্বাচন হয়। এটা আমার কাছে মনে হয় না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকি সবাই মিলে এক হয়েও বিএনপির এই জয়যাত্রা ঠেকাইতে পারবে, এটা আমার মনে হয় না। জি কামাল ভাই আপনি বলেন। শুনেন, এই যে ছাত্রদের দল করা না, আই স্ট্রংলি ডিফার, শব্দটা হবে তারুণ্য এবং যৌবনের দল। আপনি 21 বছর যদি ডিবিট করে দেন যে ছাত্ররা এই হিসেবে দাঁড়াইতে পারবে,
এইটা মানে ইট সিগনিফাইজ নাথিং। দেখেন, আপনি একটা এজ লিমিট করতে হবে, এই 28 তোর মানে আপনি তো 35 পর্যন্ত আপনি তরুণ, আপনি একটা এজ লিমিট দিতে হবে যে 28 এর পরে মানে বা এদের এই বয়সের যারা তরুণ এবং যুবক তারা একটা দল করতে পারে। আপনি 21 বছর পরে আপনার অনার্সই শেষ হয় নাই এই সেশন জমে, আপনি কিভাবে এমপি মানে ফাইট করবেন? গেল এটা। দেখেন ছাত্রদের, আমার যে পার্সোনাল ভিউটা না, মানে ছাত্ররা সমাজে থাকবে স্ট্রাইকিং কি ফোর্স। বলেন, এমপি হিসেবে ফাইট করতে হলে কি অনার্স পাস করে যেতে হবে? এটা কি? না না, অনার্স পাস করতে হবে না। আহা, আমি বলছি যে 21 বছরের একটা, তার তো ইম্যাচুরিটি, অনার্স পাস এটার সাথে ইট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ 21 বছরে একটা ছেলের সেই ম্যাচুরিটি আসে না, একটা ম্যাচুরিটি আসতে পারে না। এটা ম্যাচুরিটি আসার জন্য মানে 25 তো অবশ্যই, মানে 25+। আচ্ছা, এখন দেখেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স, এবং আমার একটা লেখাও আছে 5টা ডিফারেন্ট পার্সপেক্টিভে এই স্ট্রাইকিং ফোর্স মানে কাজ করে। হ্যাঁ, 5টা ডিফারেন্ট। একটা হচ্ছে যে দেশটা যদি কলোনি হয়, কলোনিয়াল রুলের বিরুদ্ধে ফাইট, যেমন আমরা পাকিস্তান আমলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রলীগ কাজ করছে ইত্যাদি, এবং মুক্তিযুদ্ধে গেছে। তারপর যে টিরানি থাকে, আমরা এই যে আমাদের সময় নাই, আপনি একটু যদি পয়সাতে আসেন যে 5টা মানে ওইটা আমরা নিশ্চয়ই লেখায় আমরা এটা দেখে নিব আর কি। আচ্ছা, না এখন কথাটা হচ্ছে যে আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত, প্রায় ধ্বংসপ্রাপ্ত। আপনারা কেন খেয়াল করেন না আমি এটা বুঝি না। হ্যাঁ, ছাত্ররা দল করলে কি হবে? সব ছাত্র মানে সমন্বয়ক না, ওই দলের নেতাদের পিছনে ঘুরবে। হ্যাঁ, যে ক্ষমতায় আসলে আমরা তাদের কাছ থেকে সুবিধা নিব, কেউ লেখাপড়া করবে না। কারণ দল যদি ক্ষমতায় আসে তো লেখাপড়ার তো দরকার নাই। হ্যাঁ, এখন আপনি তো মানে শিক্ষা ব্যবস্থাটা তো ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে তো কেউ খেয়াল করতেছে না। আজকে কি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে লেখাপড়া হচ্ছে, মানে হায়ার এডুকেশন হচ্ছে? সবাই তো আন্দোলন করতেছে, এই করে। তারপরে এই যে আনরেস্ট লেগে থাকতেছে, হ্যাঁ, যে কুয়েটে আজকে কি হলো না হলো, এগুলি দিয়ে কি একটা জাতি আগে কথা শুনলে মনে হয় যে বাংলাদেশে আগে খুব ভালো শিক্ষা হইতো, এখন হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কি তাই? না না না, সেটা আমি বলছি না। শিক্ষা ব্যবস্থা তো ধীরে ধীরে ধ্বংস হইতেছে, ধ্বংস হবে, রক বটমে পৌঁছাবে, তারপরে গিয়ে এটা ব্যাক করবে। আমি বলি শুনেন, আমি টকশোগুলিতে বলতেছি যে শিক্ষা ব্যবস্থা দীপুমণি 40% ধ্বংস করে দিয়ে গেছে বিভিন্ন কারিকুলাম ইন্ট্রোডিউস করে, দীপুমণি। আর বাকি যে ছিল এগুলি এই যে রাজনৈতিক মানে টালমাটাল, এইখান দিয়ে অটোমেটিক্যালি এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কেউ ধ্বংস করতেছে না, এইটা মানে ওটা কি বলে সেলফ ফাংশনিং হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, দীপুমণি ধ্বংস করছে। দীপুমণির আগেও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, নকলের বন্যা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে, মাস্টাররা খাতার। যাই হোক, আপনি এখন যেটা বলতেছেন যে সমন্বয়কের ওটা, এটার সাথে আমি একমত। আমরা সমন্বয়কদের সম্পর্কে নানা ধরনের কথা শুনতে পাচ্ছি, নানা ধরনের ব্যাপারটা এটার মধ্যে আমরা এটা বুঝতে পারছি। আমি আপনার কাছে আবার একটু আসবো, আমি একটু জি শেষ করি। আমি ওই ছাত্রদের দল না, আপনারা বলেন যে তারুণ্য এবং যৌবনের দল, তাইলে জিনিসটা মানানসই হয়। এবং এটা ছাত্রদের বললে কি দাঁড়ায়, আপনি ইট কনোট সামথিং ডিফারেন্ট। ছাত্ররা হচ্ছে, আমরা তো সংস্কৃত ইয়েতে পড়ে আসতেছি, ছাত্রনং অধ্যয়নং তপ, আপনি বলতেছেন ছাত্রনং অধ্যয়নং রাজনীতি, এটা তো হলো না, তাই না? আপনি এটা বলার ইয়েটা শব্দগুচ্ছটা পাল্টান, এটা তারুণ্য এবং যৌবনের দল, তাইলে হবে কি আপনি একটা এজ লিমিট করে দিলে, তাইলে ছাত্ররা লেখাপড়া করলো, তরুণ এবং যুবকরা একটা দল করে। এটা আপনি একটা পয়েন্ট বলছেন। আমরা একটু দুদুবের কাছে যাই, আমরা আর 5-7 মিনিটের মধ্যে থাকবো। দুদুবে, আপনি যদি 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আপনি ওই যে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি এক ধরনের আমি কি বলবো যে পক্ষপাতিত্ব, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছেন তাদের মধ্যে, তাদের কেউ ছাত্রলীগ করতো বা কেউ শিবির করতো, আমরা কিন্তু নিজেরাও এর মধ্যে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা যে এটার মূল ক্রেডিট আসলে কার, এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম, শিবিরের নাকি শিবির ছাড়া ছাত্রদের, কারা এটার মধ্যে থেকে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু ছাত্র দলের কারো কথা তো এমনিও শুনি না। দুদু ভাই, ব্যাপারটা কি আসলে এরকম না যে ছাত্রলীগ বা শিবিরের লোক তো নিতেই হবে, কারণ আন্দোলন তো ওরাই করছে, ছাত্র দলের লোকেরা তো ছিল না আন্দোলনে? আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এইটা একরকম আলোচনা, আপনি আমার উপরে রাগ হয়েন না, মানে আলোচনাটা এরকম আর কি, যে ছাত্রদল ছিল না আসলে এই ইয়াটার মধ্যে, শিবিরই ছিল, ছাত্রলীগই ছিল। 448 জন শহীদ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির, 448 জন। আমরা দাবি করেছিলাম যে শিবিরের কতজন শহীদ হয়েছে তারা একটা লিস্ট দিতে পারে, আমরা লিস্ট দিয়েছি, ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে। আপনি তো একজন সাংবাদিক এবং তথ্য অনুসন্ধানকারী, তো এই শব্দটা আপনি উচ্চারণ করে না করে বিএনপি বা ছাত্র দলের কতজন ধরে প্রশ্ন করলেন। তো শিবিরের এতজন ছিল, এই কথাটা যদি আপনি বলতে পারতেন যে আপনি 400 বা 450 ছিলেন, কিন্তু প্রায় 1000-এর ঊর্ধ্বে ছিল শিবির, তো আপনারা তো তাহলে নিচে পড়ে যান, তো এই কথা বলতে পারতেন। কিন্তু সেটা না বলে
আহ, শিবিরকে প্রশংসা করলেন, ছাত্রলীগও এক ধরনের প্রশংসা করছেন। হুম, তো এটা করতে পারেন, এটা উপস্থাপক হিসাবে এই রাইট তো আপনার আছে, হুম, হুম, আর শোনার অধিকারও তো আমার আছে, হুম, কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্যে আগামী দিনগুলো যত চলতে থাকবে তত জানা যাবে যে 1 মাসের থেকেও 16 বছরের ঘটনা একটা ছিল। হুম, হুম। সেই 16 বছরের ঘটনার মধ্যে যেসব বিষয়গুলো ছিল তারই পরিপূরক হচ্ছে 1 মাস। অর্থাৎ বিয়ে করলে সন্তান হয় না, 1 মাসের মধ্যেও হয় না, হুম, হুম। 9 মাস অন্তত পক্ষে একটা ঘটনা থাকে। ডাক্তার থাকে, উদ্যোগ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে। নার্স কখনো মা হয় না। ওকে, তো নার্সের বা সেবিকার আমরা প্রধান করে ফেলেছি। ওকে। তার দুদু ভাই, দুদু ভাই, একটা শেষ প্রশ্ন, মানে আমাদের টাইম, সেটা হলো যে তিস্তা নদী হ্যাঁ, বাঁচাতে যে বিএনপির উত্তরবঙ্গে বিশাল অবস্থান কর্মসূচি, এর কূটনৈতিক মূল্য আপনি কি দেখছেন? আপনি যদি একটু 30 সেকেন্ডে বলেন আপনার এই কথার সাথে এটা বইলা, ভারত আসলে এটা থেকে কোনো চাপ অনুভব করছে কিনা, মানে মানে লক্ষণটা কি, এটাও যদি একটু আমাদের একটু বলেন। না এখনো আন্দোলন তো চলমান, এবং আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমার মনে হয়েছে যে ভারত পানি ছেড়ে দিয়েছে। ওকে। সেই পানিটা অনেক ক্ষতি ক্ষতি করছে। আর এই দেশে মৌলানা ভাসানী, ফারাক্কা মিছিল, অথবা পানির জন্য, পদ্মার জন্য, পদ্মা পানির জন্য সৈয়দ জিয়া রহমানের জাতিসংঘে যাওয়া, অর্থাৎ কূটনৈতিক ঘটনা মধ্য দিয়ে কিন্তু পদ্মাতে কিছু আমরা পেয়েছিলাম। এখনো প্রত্যাশা করি যে চাপ প্রয়োগ ছাড়া ভারতের কাছ থেকে, কারণ 16 বছর তাদের প্রশংসা করে পাওয়া যায়নি, আগামী দিনে চাপ এবং সমন্বিত উদ্যোগ ছাড়া তিস্তা রক্ষা করা বা কৃষি রক্ষা করা বা মানব জাতির রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে মনে হয়েছে। দুদু ভাই আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন 1 মিনিটের জন্য কামাল ভাই আপনার আসতে চাই, যে আপনি একটা টকশোতে সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগের মোরাল ভেঙে গেছে। এটা আমি প্রায়ই বলি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যতটা দেখছি দলটির শীর্ষ থেকে তৃণমূল স্থল কারোর মধ্যেই কোনো অনুশোচনা নেই। তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা অনেক বেশি অ্যাক্টিভও, তারা জাস্টিফাই করছে জুলাই আগস্টের পুরো ঘটনা, অথবা বলতে চাচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, তাদের এই জায়গাটার আপনার বিশ্লেষণ বা মূল্যায়ন কি? এটা একটু পণ্ডিতি করি, সেটা হলো যে অক্টোবিও পাস, হ্যাঁ, এই যে ল্যাটিন আমেরিকা দিয়ে, উনি বলছেন, উনি লেফটিস্ট ছিলেন, উনি বলছেন যে আই হ্যাড নেভার সিন এ সিঙ্গেল লেফটিস্ট হু হ্যাজ অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড ডান এ মিস্টেক। যে আমি একজন বামপন্থীও দেখি নাই যে যে একটা স্বীকার ভুল। করছে সে কখন ভুল করছে। আমাদের দেশের শুধু বামপন্থী না, আমাদের দেশের কেউই স্বীকার করতে চায় না, যে কারণে এখানে সাউথ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হচ্ছে না। এখানে কেউই ভুল স্বীকার করতে চায় না, নাইদার আওয়ামী লীগ নর বিএনপি নর জামাত, কেউই ভুল স্বীকার করতে চায় না। এটা একটা ভয়ঙ্কর সোসাইটি হয়ে গেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকা দেখেন দীর্ঘদিনের ইয়ে, সেটা নেলসন ম্যান্ডেলা কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে ঠিক করে ফেললো। আমরা কেউই স্বীকার করতে, আমরা স্বীকার করবো না 4th অ্যামেন্ডমেন্ট এটা যে ভুল ছিল, কেউ স্বীকার করবো না। তারপরে কি বলে যে 2001 থেকে 2005 যে মিসরুল হয়েছে, মাইনরিটি ক্লিনজিং হয়েছে, কেউ ভুল স্বীকার করবো না। জামাতে 71-এ তারা মানে তাদের রোলটাতে মানে কি বলে যে আমাদের স্বাধীনতা, কেউই ভুল স্বীকার করতে চায় না। অথচ ভুল স্বীকার হচ্ছে মানে ঐকমত্যের একটা প্রধান ভিত্তি এবং সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা। সেইটা আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো জানে না, সেই কারণে আওয়ামী লীগ ভুল না, স্বীকার সেটা তো করতেছে না। আমরাও ভুল স্বীকার করি না কামাল ভাই। আমরা যে 15 বছর এক ধরনের এমবেডেড জার্নালিজম করলাম, আমরা কয়জন হ্যাঁ, আমি স্বীকার করি। আমাদের 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 কয়জন এটা বিবৃতি দিয়ে আমরা এটা স্বীকার করছি? শুনেন, আমি বলি, আমি বলি, আমি আমি 10 বছর আমি এই নানা রকম অপকর্ম আওয়ামী লীগের সেগুলো বলে গেছি, এবং টক শোতেও বলে গেছি, এবং আমি বলি যে আমি আসলে কি বলে যে আই ডু নট ফিল প্রাউড, আই ডোন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিক্যাল উইথ মানে মিডিয়া, মানে আমার এই পরিচয় যেন আমার না থাকে, আমি বলি। কারণ এইটা হয় না। হ্যাঁ, এবং যা মানে হয়েছে 15 বছর যা হয়েছে বা এখনো যা হচ্ছে, এইটা দিস ইজ নট এ প্রাইড ফর মিডিয়া, এইটা কোনো অহংকার রাইট। না। হ্যাঁ, কিন্তু এটা আপনি কোনো ভুল অহংকার না। স্বীকারের কথা বলতেছিলেন, এবং সেইটার মধ্যে আপনি বলতেছিলেন কারো কোনো অনুশোচনা নাই। শুনেন, তাও কামাল- জি, আমি বলি, এটা শেষ করি। জি। আমি জাসদ করে আমি কি বলে আওয়ামী লীগের 3.5 বছর রুলে যে বিরোধিতা করছিলাম, আমি ভুল স্বীকার করি যে এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য জাসদ কেউ কিন্তু স্বীকার করে না। আমি লোন যে আমি স্বীকার করছি যে আমি ভুল করছি। হ্যাঁ, এটাতে আমার কোনো অগৌরবের কিছু নাই। আরে আই ওয়াজ এ নেকেড বয় হয় না, বড়। Right. আমি যখন জন্ম নিয়েছি তখন আমি ল্যাংটা ছিলাম, তা আমার লজ্জা কিসে? রাইট, হ্যাঁ, রাইট। আমার কিসের লজ্জা? আমার মনে হয় যে আমরা শেষ করি। দুদু ভাই, ভুল স্বীকার প্রসঙ্গে আপনি কি একটু 20 সেকেন্ড 30 সেকেন্ড কোনো কিছু একটু বলবেন, যে আসলে আমরা কেউই যে আমাদের জায়গা থেকে নিজেদের ভুলগুলি দেখতে পাই না? হ্যাঁ, এটা তো আত্মশুদ্ধি। ভুল শুধু ভুল না, আত্মশুদ্ধিরও একটা ব্যাপার আছে। নিজের সঙ্গে নিজে যদি আমরা ঠিক করতে না পারি, এটা আমি অন্যের উপরে যাচ্ছি না, নিজের থেকে নিজে, অর্থাৎ আমি কাজটা একজনের বকা দিয়েছি, পরে যদি বুঝতে পারি বকাটা দেওয়া ঠিক হয় নাই, তো এটা আমার মনে হয় এটাই তার জীবনের না, তার সারা জীবনের সব দিক থেকে আস্তে আস্তে, যেটা কামাল ভাই বললেন, আমি তার সঙ্গে একমত। জি। তো আসলে আমাদের পরিশুদ্ধ হতে হবে, এছাড়া আর কোনো পথ নেই।
এটা আমার কাছে মনে হয়েছে। জনাব শামসুজ্জামান দুদু, জনাব মাহবুব কামাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।